প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। সবাই তোমরা ভালো আছো? তো আমরা আজকে ফিনান্স, ব্যাংকিং ও বিমার প্রথম পত্র দ্বিতীয় অধ্যায় থেকে শুরু করতে যাচ্ছি। তো আমাদের দ্বিতীয় অধ্যায়টি তোমাদের অবশ্যই জানা আছে। তো দ্বিতীয় অধ্যায়টি আমরা এর আগেও দুটি ক্লাস নিয়েছিলাম। আজকে আমাদের এই দ্বিতীয় অধ্যায়ের উপর তৃতীয় ক্লাস হচ্ছে। তো তৃতীয় ক্লাসটি আমরা শুরু করতে যাচ্ছি। তো আমরা ক্লাসে দেখতে পাচ্ছি, দেখো, আর্থিক বাজারের আইনগত দিকসমূহ। এখানে লেখা আছে পুঁজি বাজারের উপাদান। গত ক্লাসে আমরা জেনেছিলাম যে আর্থিক বাজারকে দুটি ভাগে ভাগ করা হয়েছিল। তার ভিতরে একটি হচ্ছে আর্থিক বা মুদ্রা বাজার, একটি হচ্ছে মুদ্রা বাজার বা অর্থ বাজার, আরেকটি ছিল পুঁজি বাজার। তো গত ক্লাসে আমি তোমাদেরকে পড়িয়েছিলাম যে অর্থ বাজারের যে উপাদানগুলো ছিল সেগুলো পড়েছিলাম। তো আজকে আমি পুঁজি বাজারের উপাদানগুলো পড়াবো। তো পুঁজি বাজারের উপাদানগুলো পড়ানোর আগে আমাকে যে বিষয়টি জানতে হবে সেটি হচ্ছে যে পুঁজি বাজার কাকে বলে। তো পুঁজি বাজার বলতে আমরা কি বুঝি সেটা জেনে নিব। তো চলো, পুঁজি বাজার কি? তোমার কোশ্চেন আসতে পারে পুঁজি বাজারের আরও একটি নাম আছে যেটাকে আমরা বলি মূলধন বাজার। তো পুঁজি বাজার বলতে আমরা বুঝি পুঁজি বাজার হচ্ছে আর্থিক বাজারের সেই অংশ বা সেই বাজার যে বাজারে দীর্ঘমেয়াদী অর্থের লেনদেন হয়ে থাকে। তো আমি আবার বলছি, পুঁজি বাজার হচ্ছে সেই বাজার যে বাজারে দীর্ঘমেয়াদী অর্থের লেনদেন হয়ে থাকে। তো দীর্ঘমেয়াদ আমি বলেছি। তো দীর্ঘমেয়াদ বলতে আসলে আমরা কোন মেয়াদকে বুঝি বা কোন সময়কে বুঝি। তো আমরা দীর্ঘমেয়াদ বলতে আমরা বুঝে থাকি যে 1 থেকে যদি বলে 5 বছর, 10 বছর, এরকম 20 বছর, অর্থাৎ 1 থেকে যত বছরগুলো আসবে ওইটাকে আমরা বলি দীর্ঘমেয়াদ। তো আমরা বুঝতে পেরেছি পুঁজি বাজার কি। এরপরে আসো, এই পুঁজি বাজারের উপাদান জানার আগে বা হাতিয়ার জানার আগে আমাকে যে বিষয়টি জানতে হবে যে এই পুঁজি বাজারকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে ইকুইটি বাজার, আরেকটি হচ্ছে বন্ড বাজার। তো এখন ইকুইটি বাজার কি সেটা আমরা জেনে নিব। তো ইকুইটি বাজার বলতে বোঝানো হয় যে বাজারে যৌথ মূলধনী কোম্পানির শেয়ার ক্রয় বিক্রয় করা হয় তাকে ইকুইটি বাজার বলে। আমি আবার বলছি, ইকুইটি ইংলিশ শব্দ, আর এটাকে আমরা যদি বলি বাংলায় যে শেয়ার, দেখো ইকুইটি বাজার অর্থাৎ যে বাজারে শেয়ার ক্রয় বিক্রয় করা হয়। এখন কিন্তু শেয়ার ক্রয় বিক্রয় সবাই করতে পারে না। যে কোম্পানিগুলো যৌথ মূলধনী কোম্পানি, ওই কোম্পানিগুলোই কিন্তু শেয়ার ক্রয় বিক্রয় করে থাকে। তাহলে আমি বুঝতে পারলাম যে ইকুইটি বাজার হচ্ছে সেই বাজার যে বাজারে যৌথ মূলধনী কোম্পানি শেয়ার ক্রয় বিক্রয় করে। ওকে, আসো, ইকুইটি বাজার আমরা বুঝতে পেরেছি। এরপরে আমরা যেটা দেখব সেটি হচ্ছে বন্ড বাজার। তো বন্ড বাজার বলতে কি বুঝি? যে বাজারে কোনো যৌথ মূলধনী কোম্পানি দীর্ঘমেয়াদের ভিত্তিতে অর্থ সংগ্রহ করার জন্য জনগণের কাছে যে দলিল ইস্যু করে তাকে আমরা বন্ড বাজার বলবো। তো বন্ড বাজার এটা আমরা এতটুকু জেনে নেই, তারপর আমরা এটা কি ডিটেলস আলোচনা করব যখন বন্ড এবং ঋণপত্র। তাহলে বন্ড বাজার কি? যে বাজারে যৌথ মূলধনী কোম্পানি দীর্ঘমেয়াদী সম্পদ বিক্রয় করে জনগণের কাছ থেকে অর্থ সংগ্রহ করে তাকে বন্ড বাজার বলে। এই বন্ড বাজার আবার দুই ধরনের হয়ে থাকে। বন্ড বাজার দুই ধরনের, একটি হচ্ছে সরকারি বন্ড বা ট্রেজারি বন্ড, সরকারি বন্ড, আর একটা হচ্ছে কর্পোরেট বন্ড। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখতে পাচ্ছ কি না সেটা অবশ্যই লিখে জানাবে যে আসলে দেখতে সমস্যা হচ্ছে কি না, সাউন্ড সমস্যা হচ্ছে কি না সেটা অবশ্যই জানাবে। আর তোমাদের গত ক্লাসগুলোর ন্যায় তোমরা যে কাজগুলো করেছিলে, অর্থাৎ তোমাদের রোল নাম্বার, তারপর তোমাদের সেকশন, এগুলো লিখে দিবে যাতে করে আমি দেখতে পারি।
তো যাই হোক, এখানে অনেকেই নাম লিখতেছো, যদি পড়া না বুঝতে পারো অবশ্যই লিখে জানাবে। তো যাই হোক, আমি আবার শুরু করতে যাচ্ছি। তো দেখো, বন্ড বাজার, আমি আবার বলছি, বন্ড বাজারকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে সরকারি বন্ড, আরেকটি হচ্ছে কর্পোরেট বন্ড। তো সরকারি বন্ড এবং কর্পোরেট বন্ড এই দুইটার মধ্যে পার্থক্য কি সেটা আমি দেখব। তো ফার্স্ট দেখো, এখানে বলা হয়েছে সরকারি বন্ড, অর্থাৎ যে বন্ড সরকার কর্তৃক ইস্যু করা হয়ে থাকে তাকে সরকারি বন্ড বলে। তো সরকার যে বন্ডগুলো ইস্যু করবে ওইগুলোকে আমরা বলতে পারি সরকারি বন্ড। এরপরে আসো কর্পোরেট বন্ড, যে বন্ডগুলো কোনো কোম্পানি কর্তৃক ইস্যু করা হয় বা কোম্পানি কর্তৃক বিক্রি করা হয় সেই বন্ডগুলোকে আমরা বলবো কর্পোরেট বন্ড। তো আমরা সবাই এই বন্ড বাজার নিয়ে এই দুটি বিষয় আমরা বুঝতে পেরেছি। এরপরে আমি যে জিনিসটি আলোচনা করব, এগুলো কিন্তু পুঁজিবাজারের উপাদান, সবগুলোই পুঁজিবাজারের উপাদান। আমি আবার বলছি, পুঁজিবাজারের উপাদান নিয়ে আমি আলোচনা করছি। এক্ষেত্রে ইকুইটি বাজার, বন্ড বাজার এবং সাধারণ শেয়ার, অগ্রাধিকার শেয়ার। দেখো, আমি বলেছিলাম ইকুইটি বাজার মানে হচ্ছে সাধারণ শেয়ার, অর্থাৎ যতগুলো শেয়ার আছে সবগুলো শেয়ারই হচ্ছে ইকুইটি বাজারের মধ্যে অন্তর্ভুক্ত। তো আজকে এখন যেটি আলোচনা করব সেটি হচ্ছে সাধারণ শেয়ার। শিক্ষার্থীরা সবাই একটু মনে রাখবে যে আমাদের যে সাধারণ শেয়ারটা আসলে আমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটি বিষয়, কারণ এখান থেকে তোমাদের সৃজনশীল কোশ্চেন আসবে। সেজন্য কিন্তু আমাদের জানা দরকার যে আমরা সাধারণ শেয়ার কাকে বলে। তো আমি সাধারণ শেয়ার নিয়ে ডিটেলস তোমাদেরকে আলোচনা করছি। তো সাধারণ শেয়ার কাকে বলে সেটা দেখাচ্ছি। তো দেখো, সাধারণ শেয়ারটা আমি আগে আলোচনা করছি, এই জন্য অগ্রাধিকারটা আমি একটু মুছে ফেললাম। তো সাধারণ শেয়ার, ফার্স্ট আমরা জানবো সাধারণ শেয়ার কাকে বলে, এটা আগে জেনে নিব। দেখো, যে শেয়ারে লভ্যাংশ নির্দিষ্ট করে বলা থাকে না কিন্তু দায় দায়িত্ব অন্য অন্য শেয়ারের চেয়ে অনেক বেশি, তাকে সাধারণ শেয়ার বলে। আমি আবার বলেছি, দেখো, যে শেয়ারে লভ্যাংশ নির্দিষ্ট করে বলা থাকবে না, আমি এখানে কিন্তু এর বৈশিষ্ট্য আকারে লিখে দিচ্ছি, অর্থাৎ এক্ষেত্রে লভ্যাংশ নির্দিষ্ট করে বলা থাকবে না, অর্থাৎ তুমি এই শেয়ারটি কিনবে, সাধারণ শেয়ার, লভ্যাংশ নির্দিষ্ট করে থাকবে না। আচ্ছা, তোমরা এই যে শেয়ার নিয়ে আমি আলোচনা করছি, এর আগে আমাদের তো একটু শেয়ারটা জানা দরকার ছিল, আমি ভুলে গিয়েছি যে আসলে শেয়ার কাকে বলে। এটা তোমরা জানো, তারপরও আমি আবারও বলছি যে শেয়ার কাকে বলে। যৌথ মূলধনী কোম্পানির মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে শেয়ার বলে। মনে করো একটি যৌথ মূলধনী কোম্পানিতে 100 কোটি টাকা আছে, এই 100 কোটি টাকার সে শেয়ার জনগণের কাছে বিক্রি করতে চায়। তো 100 কোটি, একটি শেয়ারের দাম যদি 100 কোটি টাকা হয়, এটি সবার জন্য কেনা সম্ভব হয় না। এই জন্য যৌথ মূলধনী কোম্পানিগুলো তাদের শেয়ারকে ছোট ছোট ভাগে ভাগ করে জনগণের কাছে বিক্রি করে। এই যে ছোট ছোট ভাগে, ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে এক একটা ভাগ করে, যেমন কোনো শেয়ারের দাম মনে করো 1000, কোনো শেয়ারের দাম মনে করো 5000। এই যে ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে এক একটি শেয়ারকে ভাগ করেছে বা এক একটা অংশে ভাগ করেছে, এই এক একটা অংশকে আমরা বলতে পারি শেয়ার। তো আমি সংখ্যাটা আবার বলেছি, দেখো যে যৌথ মূলধনী কোম্পানি মূলধন সংগ্রহের জন্য জনগণের কাছে যে ক্ষুদ্র ক্ষুদ্র শেয়ার বিক্রি করে সেটাকে আমরা শেয়ার বলতে পারি, যে ক্ষুদ্র ক্ষুদ্র, অর্থাৎ কোম্পানি তার যে মূলধন আছে এই মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র অংশটা কি আমরা কি বলতে পারি, শেয়ার বলতে পারি। তো এখন আসো সাধারণ শেয়ার। এই শেয়ারের মধ্যে একটি অন্যতম শেয়ার হচ্ছে সাধারণ শেয়ার। যে শেয়ারগুলো যৌথ মূলধনী কোম্পানি বিক্রি করে জনগণের কাছে দীর্ঘমেয়াদের ভিত্তিতে অর্থ সংগ্রহ করে সেটাকে আমরা বলতে পারি সাধারণ শেয়ার। তবে এই সাধারণ শেয়ারের কিছু বৈশিষ্ট্য আছে যে আমরা কিভাবে চিনব যে এই শেয়ারটি সাধারণ শেয়ার। তো চেনার জন্য আমাদের যেটি জানতে হবে সেটি হচ্ছে ফার্স্ট, লভ্যাংশ নির্দিষ্ট করে থাকবে না। তাহলে এখন যদি আমি তোমাদেরকে কোশ্চেন করি যে সাধারণ শেয়ারে লভ্যাংশ কি নির্দিষ্ট করে থাকে না থাকে না, তাহলে আমরা বলবো যে লভ্যাংশ নির্দিষ্ট করে বলা থাকবে না।
তাহলে তুমি বলতে পারো যে এই সাধারণ শেয়ার বলতে আমরা বুঝতে পারি যে শেয়ারে লভ্যাংশ নির্দিষ্ট করে বলা থাকবে না ওই শেয়ারকে আমরা বলবো কি সাধারণ শেয়ার। তো সাধারণ শেয়ারের আরও একটা বৈশিষ্ট্য আছে যে এই শেয়ার যারা কিনবে তারা কোম্পানির মালিক হয়ে যাবে, কোম্পানির মালিকানা গ্রহণ করবে, কোম্পানির মালিকানা গ্রহণ করবে বা মালিক হয়ে যাবে, কোম্পানির মালিক হয়ে যাবে, মানে একটা অংশ সে পাবে, মালিক হয়ে যাবে। কোম্পানির পরিচালনায় অংশগ্রহণ করতে পারবে, কোম্পানির পরিচালনায় অংশগ্রহণ করতে পারবে। একটু বৈশিষ্ট্যগুলো অবশ্যই একটু লিখে নিবে। পরিচালনায় অংশগ্রহণ করতে পারবে, অংশগ্রহণ করতে পারবে। তো দেখো এখানে কিন্তু আমাকে খেয়াল করতে হবে যে সাধারণ শেয়ার, এখানে আমরা মূল টপিকস যেটা সেটা হচ্ছে লভ্যাংশ নির্দিষ্ট করে থাকবে না, কোম্পানির মালিক হয়ে যাবে এই শেয়ার কিনলে, আর কোম্পানির পরিচালনায় অংশগ্রহণ করতে পারবে, কোম্পানিতে ভোট দিতে পারবে, অর্থাৎ কোম্পানিতে তার একটা গ্রহণযোগ্যতা সৃষ্টি হবে। তো এখন এখানে বলছি তুমি যে লভ্যাংশ যেহেতু নির্দিষ্ট করে বলা থাকবে না, তাহলে তুমি কেন সাধারণ শেয়ারটি ক্রয় করবে? তো সাধারণ শেয়ারটি ক্রয় করবে কেন? দেখো এই সাধারণ শেয়ারের সবচেয়ে ঝুঁকিপূর্ণ শেয়ার। তোমাকে এখানে আর একটা কোশ্চেন পরীক্ষায় আসে যে কোন শেয়ারে বিনিয়োগ করা সবচেয়ে ঝুঁকিপূর্ণ, তখনও কিন্তু আমার আনসার হবে সাধারণ শেয়ার। যে কোন শেয়ারে বিনিয়োগ করা ঝুঁকিপূর্ণ, তাহলে আমরা আনসার করব কি সাধারণ শেয়ারে বিনিয়োগ করা কি ঝুঁকিপূর্ণ। তো আমরা সবাই একটু খেয়াল করব যে কোন শেয়ারে বিনিয়োগ করা ঝুঁকিপূর্ণ, তাহলে আমি কি বলবো সাধারণ শেয়ারে বিনিয়োগ করা সবচেয়ে ঝুঁকিপূর্ণ। কারণ এখানে লভ্যাংশ নির্দিষ্ট করে বলা থাকে না, যদি কোম্পানি লাভ করতে পারে তাহলে তুমি লভ্যাংশ পাবে, যদি কোম্পানি লাভ করতে না পারে তাহলে তুমি এই লভ্যাংশ পাবে না। কারণ এখানে বলা আছে লভ্যাংশ নির্দিষ্ট করে বলা থাকবে না। তো আমরা কিন্তু এটা বুঝতে পেরেছি যে সাধারণ শেয়ারের সবচেয়ে ঝুঁকিপূর্ণ একটি শেয়ার। এই শেয়ারে লাভ হওয়ার সম্ভাবনাও বেশি, আবার ক্ষতি হওয়ার সম্ভাবনাটাও কি বেশি। এজন্য আমরা বলবো সাধারণ শেয়ার হচ্ছে সবচেয়ে ঝুঁকিপূর্ণ একটি শেয়ার। তো আমরা এখানে তার কিছু বৈশিষ্ট্য আমরা জেনে নিলাম। আর এই সাধারণ শেয়ার যারা কিনবে তারা কিন্তু অগ্রাধিকার শেয়ার, বন্ড এগুলোর পরে লভ্যাংশ পাবে। যদি কোম্পানির যথেষ্ট পরিমাণে লভ্যাংশ থাকে সেক্ষেত্রে কিন্তু সে লভ্যাংশটা পাবে, আর যথেষ্ট পরিমাণে লভ্যাংশ যদি না থাকে তাহলে কিন্তু এই সাধারণ শেয়ারের মালিকগণ লভ্যাংশ পাবে না। তবে এক্ষেত্রে এটি সবচেয়ে ঝুঁকিপূর্ণ শেয়ার এবং এখানে লাভ হওয়ার সম্ভাবনাটাও বেশি। ওকে, তাহলে আমরা সাধারণ শেয়ার বুঝতে পারলাম যে এই শেয়ারে লভ্যাংশ নির্দিষ্ট করে থাকবে না, কোম্পানির মালিক হয়ে যাবে, কোম্পানির পরিচালনায় অংশগ্রহণ করতে পারবে। তো আমরা এরপরের টপিকসে চলে আসি, অর্থাৎ সাধারণ শেয়ারটা আমরা বুঝতে পারলাম। এরপরে আমরা যেটা জানবো সেটি হচ্ছে অগ্রাধিকার শেয়ার। তো শিক্ষার্থীরা তোমরা যারা অ্যাটেন্ড করেছো তাদেরকে ধন্যবাদ, এবং হচ্ছে কোনো সমস্যা হলে অবশ্যই এখানে কমেন্টস করে জানাবে। আমি কিন্তু এরপরে কিছু কোশ্চেন করব, অবশ্যই তোমাদের আমার ক্লাসের সাথে সংযুক্ত থাকতে হবে, তাহলে আমরা খুব সহজেই এই পড়াগুলো বুঝতে পারবো। আর তোমরা যদি না থাকো তাহলে কিন্তু আসলে আমরা বুঝতে পারবো না, কারণ তোমাদের তো এখনও কলেজ খুলছে না, তোমরা এই অনলাইনের মাধ্যমে আমাদের কন্টিনিউ করে যেতে হবে। সো আমি বলবো তোমাদেরকে যে আমরা ক্লাসের সাথে একটু সংযুক্ত থাকার চেষ্টা করি এবং বোঝার চেষ্টা করি, যদি না বুঝি আমাদেরকে কোশ্চেন করো। তো যাই হোক, আমি আবারও শুরু করতে যাচ্ছি অগ্রাধিকার শেয়ার। খেয়াল করো অগ্রাধিকার শেয়ার। তো অগ্রাধিকার শেয়ার হচ্ছে পুঁজিবাজারের আরেকটি বিশেষ উপাদান। তো অগ্রাধিকার শেয়ারটা আমরা একটু দেখে নেই, অগ্রাধিকার শেয়ার কাকে বলে। খেয়াল করো সবাই, আমরা এর আগে যেটা করেছি সেটা হচ্ছে সাধারণ শেয়ার। তো সাধারণ শেয়ারকে আমরা বলি কমন স্টক বা কমন শেয়ার এটাকে, আর অগ্রাধিকার শেয়ারকে আমরা বলি প্রিফার্ড শেয়ার, যে প্রিফার্ড শেয়ার। দেখো অগ্রাধিকার নাম থেকে বোঝা যাচ্ছে অগ্রাধিকার। অগ্রাধিকার মানে কি, এখানে শুধু তারাই অধিকার পাবে এরকম কিছু বলা থাকে। যেমন তোমরা রাস্তাঘাট দিয়ে চললে দেখো অনেক সময় যে এখানে পুরুষদের অগ্রাধিকার দেওয়া হবে, এখানে মহিলাদের অগ্রাধিকার দেওয়া হবে। তার মানে এই শেয়ারের ক্ষেত্র যে অগ্রাধিকারের ভিত্তিতে লভ্যাংশ প্রদান করা হয়, অর্থাৎ যে শেয়ারে
লভ্যাংশটা নির্দিষ্ট করে বলা থাকে। যে শেয়ারের ক্ষেত্রে অগ্রাধিকারের ভিত্তিতে লভ্যাংশ নির্দিষ্ট করে বলা থাকে তাকে অগ্রাধিকার শেয়ার বলে। তো সাধারণ শেয়ার এবং অগ্রাধিকার শেয়ার এই দুইটি শেয়ারের মধ্যে পার্থক্য কি? দেখো এখানে কিন্তু বিপরীতমুখী সম্পর্ক বিদ্যমান। আমরা এর আগে জেনেছিলাম সাধারণ শেয়ারে লভ্যাংশ নির্দিষ্ট করে বলা থাকে না, কিন্তু অগ্রাধিকার শেয়ারে লভ্যাংশটা নির্দিষ্ট করে বলা থাকে। যেমন যখন তুমি এই অগ্রাধিকার শেয়ারটি কিনবে তখন এখানে বলা থাকবে এরকম যে এই শেয়ারটি যদি আপনি কিনেন তাহলে আপনাকে 5% লভ্যাংশ দেওয়া হবে, এরকম একটা নির্দিষ্ট একটা পার্সেন্টেজ লেখা থাকে। তো কোম্পানি লাভ করুক আর না করুক অবশ্যই তাকে এই 5% লভ্যাংশ দিতে হবে। তাহলে আমি এখানে কি জানলাম, যে শেয়ারে অগ্রাধিকারের ভিত্তিতে লভ্যাংশ প্রদান করা হয় বা লভ্যাংশ নির্দিষ্ট করে দেওয়া থাকে তাকে অগ্রাধিকার শেয়ার বলে। তাহলে এখানে আমি এই বৈশিষ্ট্যের মধ্যে লিখতে পারি যে লভ্যাংশ নির্দিষ্ট করে বলা থাকে, লভ্যাংশ নির্দিষ্ট থাকে। তো এখানে আমি এর বৈশিষ্ট্য, তাহলে তুমি যদি তোমার উদ্দীপকে দেখো যে একটা শেয়ার বললো যে কোম্পানি শেয়ার বিক্রি করে, এই শেয়ারের লভ্যাংশ নির্দিষ্ট করে বলা থাকে, তাহলে যদি বলে যে উদ্দীপকে কোন শেয়ারের কথা বলা হয়েছে তাহলে আমি কিন্তু বুঝতে পারবো এটা অগ্রাধিকার শেয়ারের কথা বলা হয়েছে। তো লভ্যাংশ নির্দিষ্ট করে থাকে, তো লভ্যাংশ নির্দিষ্ট করে থাকে। আবার এই শেয়ার যারা কিনে কোম্পানির মালিক হতে পারে না। দেখো কোম্পানির কি হতে পারে না? মালিক হতে পারে না। আমরা সাধারণ শেয়ারের অপোজিট জিনিসটা চিন্তা করব, ঠিক আছে? তো মালিক হতে পারে না, মালিক হতে পারবে না। তো কোম্পানির মালিক হতে পারে না, আর কোম্পানির পরিচালনায় অংশগ্রহণ করতে পারে না, ভোট দিতে পারে না, ভোট বা পরিচালনায় অংশগ্রহণ করতে পারে না, পরিচালনায় অংশগ্রহণ করতে পারে না, অংশগ্রহণ করতে পারে না। আচ্ছা, তো আমরা এখানে সাধারণ শেয়ারে আমরা জেনেছিলাম কিছু ইনফরমেশন, তার অপোজিট ইনফরমেশন কিন্তু এখানে আমরা দেখতে পেয়েছি। তো এখন তোমাকে যদি কোশ্চেন করা হয়, এই কোশ্চেনটা তোমাদের সবার জন্য, তোমরা যারা ক্লাসটা দেখছো অবশ্যই এই কোশ্চেনের অ্যান্সারটা আমাকে অবশ্যই এখন জানাবে। তোমাকে যদি বলি তোমাদের, হ্যাঁ এক একজনের অ্যান্সার এক এক রকম হতে পারে। আমি যদি বলি যে তুমি যদি একজন ইনভেস্টর হও, একজন বিনিয়োগকারী হও, তুমি যদি শেয়ার বিজনেস করতে চাও, শেয়ার ক্রয় করতে চাও, সেক্ষেত্রে দুইটি শেয়ারের মধ্যে একটা হচ্ছে সাধারণ শেয়ার, একটা হচ্ছে অগ্রাধিকার শেয়ার। সাধারণ শেয়ার বা অগ্রাধিকার শেয়ার, এখন এই কোন শেয়ারে তুমি বিনিয়োগ করবে? তোমাদের জন্য কোশ্চেন। এই কোশ্চেনের অ্যান্সারটা যারা যারা লাইনে আছে অবশ্যই তুমি যেটা ভালো মনে করো সেটা তুমি জানাবে আমাকে। যে এখানে বলা হয়েছে যে অগ্রাধিকার শেয়ার আর একটা হচ্ছে কি সাধারণ শেয়ার। এখন যদি তোমাকে বলা হয় যে তুমি কোন শেয়ারে বিনিয়োগ করবে, একটু জানিয়ে দাও প্লিজ, যেটা হচ্ছে অগ্রাধিকার শেয়ারে বিনিয়োগ করবে না সাধারণ শেয়ারে বিনিয়োগ করবে? একটু সবাই একটু জানিয়ে দিবে, আমি একটু দেখতেছি তোমাদের কমেন্টসটা। সবাই একটু জানাবে কোন শেয়ারে বিনিয়োগ করবে। খেয়াল করো, অগ্রাধিকার শেয়ারে বিনিয়োগ করবে না সাধারণ শেয়ারে বিনিয়োগ করবে? একটু জানিয়ে দাও। আমি কিন্তু কেউ জানাচ্ছ না, কিন্তু জানিয়ে দাও। আচ্ছা, কেউ জানাচ্ছ না কেন? আমি তো তোমাদের অ্যান্সার জানতে চাই। আসলে এটা যে কোনোটা হতে পারে, আমি বলি না যে এটা হবে, তোমার যে কোনো অ্যান্সারটা হতে পারে, যে অগ্রাধিকার শেয়ারও হতে পারে, সাধারণ শেয়ারও হতে পারে। তো কোনটায় বিনিয়োগ করবে এবং কোনটা বিনিয়োগ করা আসলে ভালো আমি বলে দিচ্ছি, পরে অ্যান্সারটা তোমাদের দেখে যে আসলে কোনটা বিনিয়োগ করব, কেন করব, কি কারণে করব, একটু তাড়াতাড়ি জানিয়ে দিবে। দেখো তো ওই কমেন্টস করছো না কেন? কোন শেয়ারে বিনিয়োগ করা ভালো একটু জানাও তোমরা। আচ্ছা, কোশ্চেন জিজ্ঞেস করলে কি তোমরা চলে যাও? আচ্ছা, আমি কি কোশ্চেন করবো না? আচ্ছা, তোমরা কি ভয় পাচ্ছ যে এখানে আমরা যে কোনো শেয়ারে বিনিয়োগ করতে পারি? এখন কোন শেয়ারটা বিনিয়োগ করা আমাদের জন্য ভালো, এই জিনিসগুলো যদি আমরা না বুঝি তাহলে কি হবে বলো? তোমরা কমার্সের স্টুডেন্টস, তো এগুলো তো তোমাদের বুঝতে হবে বা জানতে হবে।
সো আচ্ছা, যাই হোক, আমি এখানে দেখো দুইটা শেয়ারের কথা বলেছি, একটা হচ্ছে সাধারণ শেয়ার, একটা হচ্ছে অগ্রাধিকার শেয়ার। খেয়াল করবে, সাধারণ শেয়ার এবং অগ্রাধিকার শেয়ার কোনটিতে বিনিয়োগ করা ভালো? আমি বলবো সাধারণ শেয়ারে বিনিয়োগ করা ভালো, কারণ এখানে ঝুঁকি যতটুকু বেশি আবার লাভ হওয়ার সম্ভাবনাটাও বেশি। এখন যদি বলি অগ্রাধিকারে কেন নয়, অগ্রাধিকারে একটা নির্দিষ্ট লভ্যাংশ থাকে। কোম্পানি যদি কোটি কোটি টাকাও লাভ করে তাহলে কিন্তু তোমাকে 5%-এর বেশি দিবে না। এই জন্য আমি কোন শেয়ারে বিনিয়োগ করব? আমি সাধারণ শেয়ারে বিনিয়োগ করব, কারণ এখানে ঝুঁকি যত বেশি লাভ হওয়ার সম্ভাবনাটাও বেশি। আর বেসিক্যালি আমাদের দেশে যে শেয়ারগুলো আছে সেগুলো সাধারণ শেয়ারই হয়ে থাকে। আর সাধারণ শেয়ার কিনলে তোমার অনেকগুলো সুবিধা পাওয়া যায়, কোম্পানির একটা অংশীদার হওয়া যায় বা কোম্পানির মালিকানা গ্রহণ করা যায়, কোম্পানির পরিচালনা পর্ষদে তুমি সদস্য হতে পারবে, তুমি এখানে প্রার্থী নির্বাচিত হতে পারবে এবং ভোট দিতে পারবে। তাহলে আমি আর অগ্রাধিকার শেয়ার কিনলে এগুলো কিছুই হওয়া যাবে না। এই জন্য আমি কোন শেয়ারে বিনিয়োগ করব? আমরা সাধারণ শেয়ারে বিনিয়োগ করব, কারণ সাধারণ শেয়ারে ঝুঁকিও বেশি, লাভ হওয়ার সম্ভাবনাও বেশি। তো এখান থেকে আমরা এই জিনিসটা বুঝতে পারলাম। এরপরে আমরা আসব, পরে তোমাদেরকে বলেছিলাম বন্ড বা ঋণপত্র। তো এরপরে বন্ড বা ঋণপত্র নিয়ে আলোচনা করছি। তো আমরা লিখছি যে বন্ড বা ঋণপত্র, বন্ড অথবা এটাকে আমরা বলি কি ঋণপত্র। বন্ড বা ঋণপত্রে আমরা একটু দেখছি বন্ড কি আগে বলছি। যৌথ মূলধনী কোম্পানি তার অর্থের প্রয়োজনে সে কিন্তু জনগণের কাছে দীর্ঘমেয়াদী দলিল বিক্রি করে অর্থ সংগ্রহ করে। এই যে দীর্ঘমেয়াদী দলিল যে বিক্রি করছে, এই দলিলটাকে আমরা বলতে পারি বন্ড বা ঋণপত্র। তবে এক্ষেত্রে খেয়াল করতে হবে, যেমন সাধারণ শেয়ার যদি কোনো কোম্পানি বিক্রি করে সেক্ষেত্রে কিন্তু কোনো জামানত রাখে না, আর এই বন্ডের ক্ষেত্রে কিন্তু জামানত রাখা হয়। এখন আসলে শেয়ার আর বন্ডের মধ্যে কি পার্থক্য সেটা একটু তোমাদেরকে বলে দিচ্ছি। যেমন মনে করো তোমাদের বাসায় মেহমান আসছে, তো এক্ষেত্রে তোমাদের বাসায় তোমার মা বাবা ভাই বোন এরা হচ্ছে সবচেয়ে আমাদের কাছের লোক, আপনজন। তেমনি একটা কোম্পানির ক্ষেত্রে যদি আমরা বলি যে কোম্পানির ক্ষেত্রে যে তাদের যে শেয়ার থাকবে এটা হচ্ছে কোম্পানির মালিকানা, আর কোম্পানির যে বাহির থেকে যখন অর্থ কালেক্ট করবে ওই অর্থগুলো হচ্ছে আমরা বলি বন্ড বা ঋণপত্র। আমি এটা বোঝাতে চাই যে তোমার বাসায় মেহমান আসলো, এই যে মেহমান আসলো, মেহমানের জন্য কিন্তু খাবার তৈরি করা হয়, আর এই খাবারটা কিন্তু সবাই পরে খায়, তবে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে মেহমানকে খাওয়ানো। এখানে মেহমান হচ্ছে কি তৃতীয় পক্ষ, আর এখানে যে তোমার যে মালিকানা অর্থাৎ বাসায় যে তোমার মা বাবা আছে এরা হচ্ছে ওই বাসার হচ্ছে মালিক। আমি এটা বোঝাতে চাই যে আমাদের কোম্পানির সাধারণ শেয়ার এবং অগ্রাধিকার শেয়ার হচ্ছে তার মালিকানা, নিজস্ব মালিকানা, আর যে বন্ড বা ঋণপত্র হচ্ছে এটা তৃতীয় পক্ষ। অর্থাৎ যখন আমার নিজস্ব সম্পদে হবে না, নিজস্ব অর্থে যখন হবে না, তখন কিন্তু আমি তৃতীয় কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছ থেকে আমি অর্থ কালেক্ট করব। এই যে তৃতীয় পক্ষর কাছ থেকে যে আমি অর্থ কালেক্ট করতেছি এইটাই হচ্ছে বন্ড বা ঋণপত্র। যখন যথেষ্ট পরিমাণ অর্থ আমার নেই তখন কিন্তু যৌথ মূলধনী কোম্পানিগুলো তাদের কিছু দলিল আছে, এই দলিলগুলো দীর্ঘমেয়াদের ভিত্তিতে বিক্রি করে জনগণের কাছ থেকে অর্থ সংগ্রহ করে। তবে এক্ষেত্রে জামানত লাগে। কি লাগে? এক্ষেত্রে জামানত লাগবে। কি লাগবে? জামানত লাগবে। এক্ষেত্রে জামানত ছাড়া কিন্তু এই বন্ড বা ঋণপত্র বিক্রি করা যাবে না। তো জামানত লাগবে, এক্ষেত্রে একটা নির্দিষ্ট সুদ থাকবে, নির্দিষ্ট সুদ, সময় উল্লেখ থাকবে। সময় কি থাকবে? উল্লেখ। নির্দিষ্ট সময়, সুদ দুটাই কি থাকবে? উল্লেখ থাকবে। তো আমরা একটু খেয়াল করব যে এখানে কি কি বন্ড কাকে বলে সেটা আমরা বুঝতে পেরেছি, যে যখন যৌথ মূলধনী কোম্পানির অর্থের প্রয়োজন হবে তখন দীর্ঘমেয়াদের ভিত্তিতে জামানতের ভিত্তিতে, খেয়াল করবে, জামানতের বিনিময়ে কোম্পানি জনগণের কাছ থেকে অর্থ সংগ্রহ করবে। তো এখানে নির্দিষ্ট সুদ থাকবে, সময় উল্লেখ থাকবে। তো এটা হচ্ছে বন্ড। তো এখন যদি তোমাদেরকে বলি যে কোন শেয়ারকে, একটা কোশ্চেন পরীক্ষায় চলেই আসে যে কোন শেয়ারকে সংকরায়ন বা সংকর সিকিউরিটিজ বলা হয়, কোন শেয়ারকে? অগ্রাধিকার শেয়ারকে। তাহলে আমাদের আনসার হবে অগ্রাধিকার শেয়ারকে সংকর শেয়ার বলা হয়। কেন কেন বলা হয় আসলে? কারণ দেখো, অগ্রাধিকার শেয়ারকে বন্ডের সাথে তুলনা করা যেতে পারে এবং সাধারণ শেয়ারের সাথেও কি করা যেতে পারে? তুলনা করা যেতে পারে। তো দুইটাই পরিণত করা যেতে পারে, বন্ড অগ্রাধিকার শেয়ার এবং বন্ডে রূপান্তর করা যায়। এজন্য আমরা অগ্রাধিকার শেয়ারকে সংকর শেয়ার বলবো।
তো যাই হোক, বন্ড নিয়ে আরেকটু কথা, যে এখানে বন্ডের ক্ষেত্রে আমরা জামানত লাগবে, এই জন্য কিন্তু এটা একটা নিশ্চয়তা। এখন এখান থেকে একটা কোশ্চেন পরীক্ষা আসে যে বন্ডের মালিকগণ বা বন্ড হোল্ডারগণ কোম্পানির কি হিসাবে পরিচিত? তা আমি বলছি এখানে থার্ড পার্টি, ওরা হচ্ছে থার্ড পার্টি, তৃতীয় পক্ষ। তো ওরা কোম্পানির কাছে পাওনাদার। ওরা কি হিসাবে পরিচিত? কিসের মর্যাদা ভোগ করে? পাওনাদারের মর্যাদা ভোগ করে। পাওনাদার মানে কি? যে তোমার কাছে টাকা পাবে, অর্থাৎ কোম্পানির কাছে যারা যারা টাকা পাবে তারাই হচ্ছে কি পাওনাদার। এক্ষেত্রে পাওনাদারের মর্যাদা ভোগ করে কারা? বন্ড বা ঋণপত্রের মালিকগণ। অর্থাৎ তাদের দাবি কিন্তু আগে পরিশোধ করতে হয়। কোম্পানি লাভ করলেই, কোম্পানি লাভবান হলেই কাদের টাকা আগে পরিশোধ করতে হবে? অবশ্যই পাওনাদারের, অবশ্যই বন্ড মালিকরা যারা বন্ড কিনবে তাদের টাকাটা আগে পরিশোধ করতে হবে। ওই যে বলেছিলাম তোমার বাসায় মেহমান আসছে, মেহমানকে আগে খাবার দিতে হবে, তারপর যদি খাবার থাকে তখন কিন্তু তোমরা নিজেরা খাবে। তো যাই হোক, এক্ষেত্রে কিন্তু আমরা জানি যে বন্ড বা ঋণপত্রের মালিকগণ কোম্পানির পাওনাদার হিসাবে থাকে এবং তাদেরকে এই কোম্পানি যদি মুনাফা অর্জন করতে পারে সেক্ষেত্রে তাদের দাবিটাই কি আগে পরিশোধ করতে হবে। তো আমরা বন্ড নিয়ে আলোচনা করছি। তাহলে পুঁজিবাজারের আমরা কতগুলো উপাদান আলোচনা করেছি: সাধারণ শেয়ার, অগ্রাধিকার শেয়ার এবং হচ্ছে ঋণপত্র। তো এরপরে দেখো আরেকটা বিষয়, যেমন শেয়ার বাজার নিয়ে একটু কথা বলে নেই। শেয়ার বাজার, যে আমাদের দেশে সবাই আমরা জানি যে শেয়ার বাজার আছে, অর্থাৎ শেয়ার বাজার, যে বাজারে আমরা সাধারণত জানি যে শেয়ার ক্রয় বিক্রয় করা হয়। তো শেয়ার বাজার, আমরা জানি যৌথ মূলধনী কোম্পানি ছাড়া কোনো কোম্পানি শেয়ার ক্রয় বিক্রয় করতে পারে না। তো এই যৌথ মূলধনী কোম্পানি শেয়ার ক্রয় বিক্রয়ের জন্য তাদের একটা নির্দিষ্ট স্থান লাগবে, সেই স্থানকে আমরা বলতে পারি শেয়ার বাজার। অর্থাৎ যে বাজারে শেয়ার ক্রয় বিক্রয় করা হয় তাকে আমরা বলতে পারি শেয়ার বাজার। তো এখন দেখো, এই শেয়ার বাজার আমরা জানি যে বাংলাদেশে দুটি শেয়ার মার্কেট বা শেয়ার বাজার রয়েছে, যেমন আমরা জানি ঢাকা স্টক এক্সচেঞ্জ আর একটা হচ্ছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ। ঢাকা স্টক এক্সচেঞ্জ, ঢাকা স্টক এক্সচেঞ্জ আর হচ্ছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ। আচ্ছা, এই দুটি বাজারের মাধ্যমে আমরা জানি শেয়ার ক্রয় বিক্রয় করা হয়ে থাকে। তো এখানে এই দুইটা জিনিস আমরা আগে জানি, এরপর আমরা ডিটেলস ঢাকা স্টক এক্সচেঞ্জ নিয়ে এর পরের আরেকটা টপিকস আছে সেখানে আলোচনা করব। এখন এই শেয়ার বাজারে যে আমরা বিনিয়োগ করি, এই বিনিয়োগের ক্ষেত্রে আমরা কয়টি পদ্ধতিতে বিনিয়োগ করতে পারি সেটা জানবো। যে আমরা যে শেয়ার বাজারে শেয়ারগুলো কিনবো তার জন্য যে বাজার আছে, যে কয়টি প্রক্রিয়া বা কয়টি ধাপে বা কয়টি পদ্ধতিতে আমরা শেয়ার ক্রয় বিক্রয় করতে পারি। দুটি পদ্ধতি, এখানে দুটি পদ্ধতি রয়েছে, অর্থাৎ শেয়ার বাজারে বিনিয়োগের দুটি পদ্ধতি। দুটি পদ্ধতির ভিতরে কি কি? এক হচ্ছে প্রাথমিক বাজার, প্রাথমিক বাজার যেটাকে আমরা বলি প্রাইমারি মার্কেট, আর দুই হচ্ছে সেকেন্ডারি বাজার বা মাধ্যমিক বাজার। মাধ্যমিক বাজার বা এটাকে ইংলিশে বলতে পারি সেকেন্ডারি বাজার, তোমাদের বই লেখা আছে সেকেন্ডারি বাজার। তো দেখো, প্রাথমিক বাজার, ম্যাডাম টাইম কতটুকু শেষ হয়েছে? আচ্ছা, একটু শেষ করছি। প্রাথমিক বাজার এবং হচ্ছে মাধ্যমিক বাজার, এটা আমরা একটু জেনে আমি ক্লাসে শেষ করছি। দেখো, প্রাথমিক বাজার বলতে আমরা কি বুঝি? যে বাজারে নতুন কোনো কোম্পানি শেয়ার বিক্রয়ের জন্য প্রস্তাব নিয়ে আসে। আবার বলছি, যে বাজারে নতুন কোনো কোম্পানি শেয়ার বিক্রয়ের জন্য প্রস্তাব নিয়ে আসে সেই বাজারকে আমরা বলতে পারি প্রাথমিক বাজার। মাধ্যমিক বাজার, যে বাজারে বিনিয়োগকারীরা তারা নিজেদের মধ্যে শেয়ার ক্রয় বিক্রয় করতে পারে তাকে মাধ্যমিক বাজার বলে। তাহলে এই প্রাথমিক বাজার কি? মনে করো একটা নতুন কোম্পানি সৃষ্টি হলো, এই কোম্পানি সম্পর্কে তো কেউ জানে না, তাকে আগে জানাতে হবে যে তারা মার্কেটে আসছে। তারা কোনো এই যে আমাদের শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সাথে নিবন্ধিত হয়ে সে বাজারে এসে শেয়ার ক্রয় বিক্রয়ের জন্য সে বলবে যে আমরা এই কোম্পানি নামে এসেছি, আমরা নিবন্ধিত হয়েছি, তো আমাদের শেয়ার ক্রয় বিক্রয় করতে আমরা ইচ্ছুক। এরা বিভিন্নভাবে উপস্থাপন করবে, হয়তো এটা ব্যক্তিগতভাবে উপস্থাপন করতে পারে বা জনসাধারণের সামনেও এটা উপস্থাপন করতে পারে। তো এটা হচ্ছে প্রাথমিক বাজার। তাহলে আমি বললাম যে প্রাথমিক বাজার কি? যে বাজারে নতুন কোনো কোম্পানি শেয়ার বিক্রয়ের জন্য বা শেয়ার ক্রয় বিক্রয়ের জন্য নতুন তারা জনগণকে জানানোর জন্য
শেয়ার ইস্যু করে থাকে সেটাকে আমরা বলবো প্রাথমিক বাজার। আর মাধ্যমিক বাজার যে বাজারে বিনিয়োগকারীরা অহরহ যে কোনো সময় বিনিয়োগকারীরা একে অপরের সাথে সরাসরি তারা লেনদেন করতে পারবে, শেয়ার ক্রয় বিক্রয় করতে পারবে, সেটাকে আমরা কি বলবো মাধ্যমিক বাজার। এখন এখানে আরেকটা কোশ্চেন আসে যে আইপিও। অনেক সময় আমরা শেয়ার কিনতে গেলে বলে যে আইপিও ছেড়েছে। আইপিও মানে হচ্ছে ইনিশিয়াল পাবলিক অফারিং। ইনিশিয়াল পাবলিক অফারিং অর্থাৎ প্রাথমিকভাবে যে জনগণের কাছে পাবলিকের কাছে বা জনসাধারণের কাছে অফার করে, প্রথম বিক্রয়ের প্রস্তাব দেয়, তাহলে এটাকে আমরা বলি আইপিও ছাড়ে কোন বাজারে? প্রাথমিক বাজার। এবার হচ্ছে মাধ্যমিক বাজার, সেটা তো আমরা বললাম যে এখানে বিনিয়োগকারীরা নিজেদের মধ্যে এগুলো ক্রয় বিক্রয় করে থাকে। তা আমরা এই দুটি বাজার সম্পর্কে বুঝতে পারলাম। তো আমরা এরপরে আরেকটা ক্লাস নিয়ে এটা শেষ করব। এরপরে আমরা যে আলোচনা করব যে প্রত্যেকটা বিষয়ের একটা আইন আছে, যে কোম্পানি আইন, বাংলাদেশ কোম্পানি আইন, বাংলাদেশ ব্যাংক আইন, বীমা উন্নয়ন কর্তৃপক্ষ, এগুলো নিয়ে আমরা এই অধ্যায়টি শেষ করব। তো যতটুকু আলোচনা করা হয়েছে আশা করছি সবাই বুঝতে পেরেছ। যদি না বুঝে থাকো অবশ্যই কমেন্টস করে জানাবে, যে পরবর্তীতে আমি এটা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, সবাই আবার আগামীকালকে 10টা 10-এ আবার ক্লাস আছে, অবশ্যই তোমরা ক্লাসে উপস্থিত থাকবে। তো আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।